সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষককে নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। ছাগলের খামার বাংলাদেশে অতি পরিচিত একটি ধারণা। ছাগল চাষ লাভজনক এরকম কথা আমরা অনেকবার শুনে এসেছি, কিন্তু ছাগলের খামারকে বিশালভাবে বাণিজ্যিক রূপ দিয়েছেন নাটোরের গুরুদাসপুরের আনোয়ার হোসেন। শুধু তিনি যে লাভবান হয়েছেন তাই না, তার মাধ্যমে শত শত খামারি গড়েছেন তিনি। সেই আনোয়ার হোসেনের ছাগলের খামার থেকে তার গল্প, কিভাবে তিনি এ পর্যায়ে আসলেন এবং কিভাবে সারা দেশে ছাগল চাষকে জনপ্রিয় করতে তিনি কাজ করে যাচ্ছেন সেটি তুলে ধরার চেষ্টা করব। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। দর্শক, আমরা নাটোরের গুরুদাসপুরের খামার পাথুরিয়া গ্রামের আনোয়ার হোসেনের কথা বলছিলাম। তিনি আমাদের পাশেই রয়েছেন এবং সারাদিন ব্যস্ততা কাটে তার ছাগল পরিচর্যা নিয়ে। আনোয়ার ভাই কেমন আছেন? ভাই ভালো আছেন না? আচ্ছা ভাই, আপনার এখানে এসে মনে হলো যে আমি যেন মনে হচ্ছে যে একটা ছাগলের রাজ্যে প্রবেশ করছি। ছাগল আছে এখানে, দেখছি আপনার দুম্বা আছে এবং কাশ্মীরি জাতের গাড়ল আছে। আচ্ছা, আপনার কাছে মানে নেই কোনটা? যদি আমি আছে কোনটা প্রশ্ন না করে বলতেছি নেই কোনটা বলে। আমি শুধু নরমাল বাংলাদেশি এবং অল্প ছোট জাতের ছাগল পালন করি না। উন্নত, যত উন্নত তত আমার কাছে। সারা বিশ্বের মোটামুটি যত উন্নত জাত আছে জি। তো উন্নত ছাগল প্রায় বড় ভাইয়ের সহযোগিতায় আমি প্রথম 4টা ছাগল মানে ইন্ডিয়া থেকে এক ব্যক্তি নিয়ে আসে, সেখান থেকে আমাকে কালেকশন করে দেয়। রাজস্থানী তোতাপুরি আর বিটল। হ্যাঁ, 2টা বিটল 2টা তোতাপুরি। এই ছাগল দিয়ে আমি শুরু করি। তো প্রথমে ধরেন হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আসার, এখন হাঁটতে শিখতে হলে আসার খাতিয়ে হবে, সাঁতার জানতে হলে জলে নামতে হবে। তো প্রথম একটা ছাগল আমার মারা গেল অসুস্থ। ট্রিটমেন্ট বুঝলাম না, পরবর্তীকালে হাল ছাড়লাম না যে আল্লাহ পাক নিচে, আল্লাহ পাক এই 3টা থেকে আপনি এখান থেকে সরে আসা যাবে না, ধৈর্য নিতে হবে। আর আমরা ইসলাম শিক্ষায় পড়ছি যে ধৈর্য উত্তম, ধৈর্যশীল কাল্লা পছন্দ করে। তো ধৈর্য ধারণ করে ওগুলা যখন বংশ বিস্তার শুরু হলো, আস্তে আস্তে ইনশাল্লাহ যখন আমি দেখলাম যে বংশ বিস্তার হলে লাভজনক, 2টা বাচ্চা হলে বড় হয়, অনেক দাম। আস্তে আস্তে ধরেন একটা গাভী বছরে একবার বাচ্চা দেয়, একটা ছাগল বছরে 2বার বাচ্চা দেয় এবং একাধিক দেয়। জি, একাধিক দেয়। আস্তে আস্তে এখান থেকে বাচ্চা হয়, সেল করি, আয় হয়। এদিকে পড়াশোনা কিন্তু আমার রানিং। আমি একদম 3য় শ্রেণী কাল থেকে ছাগল, উন্নত ছাগল। যখন আপনি 4টা ছাগল শুরু করেছেন তখন আমি 3য় শ্রেণীতে পড়াশোনা করি। মানে একদম ছোট মানুষ। একদম ছোট মানুষ, ওই জন্যই তো বড় ভাইয়ের সহযোগিতা নিতে হয়েছে। আচ্ছা জি, বড় ভাইয়ের সহযোগিতা তারপরে শুরু করলেন। ওগুলো ছিল তোতাপুরি। জি, ওগুলা তোতাপুরি এবং বিটল ছিল। জি, সেখান থেকে আপনার ধীরে ধীরে মানে ওইখান থেকে সংখ্যাটা কত? জি, ওখান থেকে তো একটা মারা গেল, 3টা ছাগল, 2টার বাচ্চা দিল 2টা করে, একটার বাচ্চা দিল একটা। এগুলা বংশ বিস্তার হলো। আমি তখন সেল করতাম না। এটা মোটামুটি ধরেন 95-96 সালের ঘটনা। জি, একটা ছাগল পালন করে যদি বছরে 10,000 টাকা লাভ হয়, সেই সময়কার কথা, সস্তার আমলে, তাহলে 5টা ছাগল পালন করলে অবশ্যই বেশি হবে, 10টা করলে আরো বেশি হবে। এভাবে আস্তে আস্তে ধরেন জীবের প্রতি প্রেম, এদিকে অর্থের প্রতি একটা টান, সবকিছু মিলে সব মিলে আপনি একদম মানে বাণিজ্যিক খামারি হয়ে ওঠেন। বাণিজ্যিক খামার। আমার খামারে অলওয়েজ টাইম 450 প্লাস ছাগল থাকে, দুম্বা থাকে 30-40টা, গারল থাকে। আল্লাহ পাকের রহমতে এখন আমার প্রায় 18 জন শ্রমিক এখানে কাজ করে নিয়মিত। ইনশাআল্লাহ 24 ঘন্টায় আপনার এটা চলছে। 24 ঘন্টায় কাজ চলছে আল্লাহ পাকের রহমতে। এখন আমার উসিলে করে ধরেন 18টা পরিবার চলছে। আর পুকুর সেক্টর আছে আমার, 4টা পুকুর আছে, জমি সেক্টর, জমি পুকুর দিয়ে সেখানে আবার 5-7টা পরিবার চলে। গড় এভারেজ ধরেন আল্লাহ পাকের উসিলে করে, আল্লাহ পাক আমার উসিলে করে বর্তমান 20-25 জন পরিবার মানে চলে আমার উসিলে করে। আমরা 2-1টা ছাগল নিয়ে কথা বলি। আপনি যেন বলছিলেন যে আপনার এখন সংগ্রহে কি কি আছে, আপনি বলছিলেন আপনার কাছে? আমার কাছে আছে বর্তমান রাজস্থানী তোতাপুরি, হরিয়ানা, বিটল, সিরোহি, যৌবনাপাড়ি, গুজুরি, আপনার যৌবনাপাড়ি হামসা আছে, আপনার বয়ার আছে, আফ্রিকান দক্ষিণ আফ্রিকার বয়ার, সেই বয়ার আছে। জি, মাংসের আছে এখানে মোটে 12 বাড়ি, চায়না 12 বাড়ি। অস্ট্রেলিয়ান ছাগল আছে 82, এখানে আছে যৌবনাপাড়ি,
মোটামুটি গড় এভারেজ 12 থেকে 13 প্রজাতির ছাগল আছে। এই যে 12-13 প্রজাতির এবং বিশ্বে আরো বিভিন্ন প্রজাতির ছাগল আছে এবং আপনি মনে হয় খবর পেলেই সেগুলো কালেক্ট করার চেষ্টা করেন নাকি? জি, খবর পেলে বলতে আমি ছাগল সম্পর্কে অনেক দূর অ্যাডভান্স। যেগুলা ছাগল বাংলাদেশে আবহাওয়ার সাথে শুট হবে, পোষা উপযোগী, যেগুলা বংশবিস্তার সঠিক হয়, যেগুলা ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পাই, যে এগুলা ছাগল দিয়ে ভবিষ্যৎ আমাদের সম্ভাবনা আছে, মানে বাংলাদেশের আবহাওয়া এবং পরিবেশের সাথে খাপ খাবে সেটা তো নিতে হবে, অন্যটা নিলে হবে না। না না, বাংলাদেশের আবহাওয়ার সাথে পরিবেশের সাথে খাপ খাওয়া এবং ভবিষ্যতে এই ছাগল থেকে অনেক উজ্জ্বল সম্ভাবনা আছে ভবিষ্যৎ, এই চিন্তা চেতনা করে যেগুলা ভালো আমি সেগুলা পালন করি ভাইয়া। এই যে সামনে একটা আছে, এটা কি জাতের ছাগল? এটা তোতাপুরি, এটা হচ্ছে বাঘা তোতা বলে, এটা আসলে তোতাপুরির 80%। আচ্ছা, আমরা তোতাপুরি বুঝবো কি করে? আমার কাছে তো যেমন ধরনের যে কান বড়, অনেকে যমুনাপাড়িও বলে, যমুনাপাড়ি আর তোতাপাড়ির পার্থক্যটা যদি একটু বলেন। এই তোতাপুরি ছাগলটার এই যে মুখ ভাঁজ, এই যে মাথা কপালটা দেখেন একটু মোটা টাইপের থাকে, চাঁদের মতো বাঁকানো, নিচের পাটিটা বাড়ানো থাকে, তো এটার বাড়ানো কম জন্য এটা 80% তোতাপুরি বলে, এটা বাঘা তোতা। জি জি। আচ্ছা, এই ছাগলটার হচ্ছে এটা কি মানে বছরে বাচ্চা দেয় তো দুইবারই? জি জি, বছরে দুইবার বাচ্চা দেয়। আচ্ছা, আর হচ্ছে মাংস কেমন হয় যদি মাংসের জন্য করা হয়? আসলেও আমি যে ছাগলগুলো পালন করছি বর্তমান মাংস উৎপাদনের জন্য নয়, কেননা এগুলা দেশের সংখ্যায় খুবই কম। এই ছাগলগুলা যখন মানে শৌখিন, বেশিরভাগই দেশে যখন ছড়িয়ে যাবে, পর্যাপ্ত হবে, সেই সময় একটা ছাগল মাংসের জন্য ব্যবহার করা হবে, মাংস উৎপাদন। আচ্ছা, এই ছাগলটার বয়স কেমন হয়েছে? এই ছাগলটার বয়স বর্তমান ধরেন, এটা আমার খামারে হয়েছে, এটা কসবিট থেকে হয়েছে, এটা বাগাতোতা, এটা কিন্তু দাঁতের কিছু হয় না, এটা বয়স প্রায় 9 থেকে 10 মাস। মানে 9 থেকে 10 মাসে অনেক বড় হয়ে গেছে। জি, অনেক বড় হয়ে গেছে। এটা কিন্তু পুরুষ ছাগল। পুরুষ। এটা আরো কত বড় হতে পারে? এটা মোটামুটি এই উচ্চতা হবে প্রায় 39-40 ইঞ্চি উচ্চতা হবে। জি। ওজন কত হতে পারে তখন? ওজন হবে 130-40 কিলো। 130-40 কিলো। জি। আচ্ছা, এই যে বিশাল কর্মযজ্ঞ আপনার এবং মানুষ দিয়ে ম্যানেজমেন্ট করতে হয়, ধরেন আমি একজন প্রান্তিক খামারি বা একজন ছোট খামারি তৈরি করবে, সে আসলে শুরুটা করবে কি দিয়ে? আপনার কাছে কি মনে হয়? আসলেও যদি অর্থনৈতিক অবস্থা এবং মানসিক চিন্তা ভাবনা আপনার মানে হার্ড হয়, সেই ক্ষেত্রে আমি পরামর্শ দেবো 100 ছাগল দিয়ে শুরু করেন। আর যদি আপনি নতুন উদ্যোক্তা হন, অর্থনৈতিক চিন্তা করেন যে অর্থনৈতিক দিক দিয়ে একটু অল্প স্বল্পতা, সেই ক্ষেত্রে আমি পরামর্শ দিই যে দেশি ছাগল না পালন করে ক্রসবিট, যেমন এই ছাগলটা ক্রসবিট, এই ছাগলটা ক্রসবিট, এই যে এই ছাগলটা যমুনাপাড়ি এবং বিটলের ক্রস, এটা এই ক্রসবিট ছাগল দেখেন অনেক বড়, কিন্তু অনেক বড় এবং আবহাওয়ার সাথে বেশ খাপ খায়। জি, বেশ খাপ খায় গেছে, রোগবালাই কম হয়। জি, এই ছাগলটা এখন এর প্রাইস হবে ধরেন 24 থেকে 25,000 টাকা। তো 100 বড় পাঠা দিলে ওই যে বাচ্চাটা আসবে এখান থেকে 4 মাস বয়স হলে দুটা বাচ্চা প্রাইস হবে 50 থেকে 55,000। 55,000 4 মাস বয়সী। আর এটা যদি 2-2.5 বছর রাখা যায়, লাখের উপর প্রাইস হবে। আচ্ছা, আপনার এখানে আরেকটা ঘর দেখতে পাচ্ছি এবং দুম্বা দেখতে পাচ্ছি, দুম্বাগুলো কি দেখাবেন? জি জি, ইনশাআল্লাহ দুম্বা আছে। কতগুলো দুম্বা আছে আপনার? দুম্বা এখন প্রায় 38 পিসের মতো আছে। 38 পিস। এইটা আপনার এখানে কেমন হচ্ছে? দুম্বা প্রথমে তো মনে করেন আসলেও অনেকে ভয় পাত যে দুম্বা মরুভূমিতে অনেক তাপমাত্রা, ওই ওখানকার জিনিস আমাদের দেশে কিভাবে হবে কিনা। দেখলাম ইনশাআল্লাহ দুম্বাটা সহনীয়, ছাগলের চাইতে সহনীয়। ছাগলের মনে করেন ঠান্ডা রোগ ব্যাধি হয়, দুম্বার রোগ ব্যাধি আমি পাই নাই এখনো পর্যন্ত না। আমি বছরে এখানে একটা বড় সাইজের দুম্বা দেখতেছি, এটা বড় সাইজ। এটা কি জাত দুম্বার মধ্যে? আমি নিশ্চয়ই জাত জানি। এখানে আমার যে দুম্বাগুলো আছে সব তুর্কি, এটা হচ্ছে তুর্কি জাতের বলে দুম্বা, কেউ টার্কি বলে, কেউ তুর্কি বলে। জি, এইটা কি? এটা তুর্কি জাত? তুর্কি জাত। জি। এর কি লোম কেটে দেওয়া হয়েছে? হ্যাঁ, এটা গতকাল কাটা হয়েছে। এর লোম ছিল অনেক বড় বড়, এটার লোম একদম মেশিন দিয়ে চাষে দেওয়া হয়েছে। মেশিন দিয়ে চাষে দেওয়া হয়েছে। এটার বয়স কত? এটার বয়স 1.5 বছর। জন্ম কি আপনার এখানে? জি, এটা আমার এখানে জন্ম। 1.5 বছর বয়স। 1.5 বছরে এটার 2 দাঁত হয়েছে। 2 দাঁত হয়েছে? 4 দাঁত হচ্ছে, 2 দাঁত ভাঙছে আবার। তার মানে ভাই দুম্বাটা হচ্ছে বাণিজ্যিক পর্যায়ে আপনার কাছ থেকে শুরু হলো? জি জি। আচ্ছা, এখন দুম্বার কালেকশন কি রকম আপনার? দুম্বা এখন 38 পিস আছে আমার। 38 পিস আছে? জি। বাচ্চা এবং বড় মিলে? জি, বাচ্চা এবং বড় মিলে। বড় মিলে। আচ্ছা, একটু খাবারের ম্যানেজমেন্টের কথা বলি। যে ছাগল এবং দুম্বা খাবার কি একই ধরনেরই হয়? জি, একই ধরনের। কি কি খাওয়ান আপনি মূলত? এদের এই যে বর্তমান খাচ্ছে দেখেন, জিরো মেশিনে জিরো সাইজ করে কাটা খড়, হ্যাঁ, এবং গমের ভুসি, আর পানি লবণ দিয়ে দেওয়া আছে। দেখেন গরুর মতো খেয়ে নিচ্ছে। দুম্বা মনে খায়ও খুব বেশি নাকি? খুব খায় মনে করে। আচ্ছা, দুম্বার কি রোগ বালাই বলছিলেন আপনি? হ্যাঁ, রোগ বালাই এদের বছরে 2বার কৃমি ট্যাবলেট করতে হয়, আর বছরে 1বার পিপের প্রতিষেধক, তাহলে আর কোনো রোগ বালাই নাই। আর কোনো রোগ বালাই মানে ছাগলের মতোই মানে? ছাগলের চাই সহ্যনীয়। দুম্বা খুব স্ট্রং প্রাণী। পরে এগুলা বিক্রি হয় 4,20,000 4 লক্ষ টাকা জোড়া। মানে একটা এক্সপেন্সিভ জিনিস। জোড়া। জি। আমরা একটু পাঠা ছাগল নিয়ে কথা বলছিলাম আপনার কাছে। আপনি বলছিলেন যে মানে ব্রিড করতে গেলে একটু মানে আপনি 100% দিয়ে ব্রিড করেন, মানে আপনি জাত বিশুদ্ধতাটা রাখতে চান কেন? জি, শুনতে চাই। আসলেও জাত বিশুদ্ধতা কি জন্য?
ধরেন 100 প্রজাতির, যেমন ধরেন বিটল ছাগল, যদি 100 বিটল পাঠাতে বিট করানো যায়, ওখান থেকে যে প্রজাতিটা আসবে 100% আসবে। আর 100% যখন আসবে তখন ওগুলো অনেক বড় হবে, অনেক বড় হবে। আর এই বিটল ছাগলের কথা বলছি, বিটল ছাগলটার সম্ভাবনা এত ভালো যে এখন যে বিটল একটা পাঠা দেখা যাচ্ছে লাইভ ওয়েট, ধরেন এই যে পাঠাটা এখন লাইভ ওয়েট আছে 125-30 কিলো। এটা কতদিন প্রজননে থাকবে? এটা এই পাঠাগুলো একসাথে ধরেন 5-7 বছর প্রজনন করা যায়। 5-7 বছর প্রজনন করা যাবে। এইটার বয়স কেমন হয়েছে? এটার বয়স হবে 2.5 বছর। এটা তোতাপুরি, এটা বেলচা আরো 5 বছর কমপক্ষে প্রজনন। জি জি জি, এটা তোতাপুরি ভাইয়া, বেলচা তোতাপুরি। দেখেন এই যে ফেস কাটিংটা দেখেন, ওর মোটা চামচের মতো, মানে ওর মুখটা চামচের মতো বের হয়ে যায়। যে খাবার খাচ্ছে ওনে চামচ দিয়ে উঠে খাচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, বয়ের বৈশিষ্ট্যটা কি থাকে? এদের বৈশিষ্ট্য এই যে পুরুষ ছাগলগুলো এই যে শিং এরকম পেঁচা, এই যে ষাঁড় গরুর মতো হয়, আর এরা গাটুম গুটুম কঠিন স্বাস্থ্য, কঠিন ওজন, মানে মাংস বেশি হয়। এটা তো মাংসের জন্য পরিচিত, মাংসের জন্য বিখ্যাত। এটার এখন লাইভ ওয়েট অনেক, তো প্রায় 80 কিলো পার হবে। এটা এটুক ছাগল পাথরের মতো। এটা বয়স কত হয়েছে? এটার বয়স 2.5 বছর। এটা বিডার হিসেবে রাখছে আমি খামারে। এটার সঙ্গে ক্রস করেছেন আপনি? এটা দিয়ে আপনি যদি দেখা যাচ্ছে দেশীয় ছাগলগুলা, বড় বড় সাইজের ছাগলগুলা ক্রস করানো যায়, এর ক্রস আসলে ওগুলারও অনেক মাংস হবে, অনেক মাংস হবে। জি, কিন্তু আমরা যদি মানে ছাগলের খামারটা অনেক বাড়াইতে পারি, তাহলে তো অন্তত এই যে প্রাণীজ আমিষ, এই যে আমিষের চাহিদা, এটা তো পূরণ করা সম্ভব বাংলাদেশে। হ্যাঁ, আমি যেভাবে ছাগল পালন করছি আর যা দেখছেন আপনি যে উন্নত ছাগল, এগুলা ফলো করে বাংলাদেশে হাজারো হাজারো বেকার দূর হয়েছে এবং হাজারো ব্যক্তি কর্মসংস্থান হয়েছে, তারা উদ্বুদ্ধ হচ্ছে। এবং এইভাবে যদি উদ্বুদ্ধ হতে থাকে, মোটামুটি বাংলাদেশের আমিষের ঘাটতি তো পূরণ হবে। ভবিষ্যতে এই আমিষের মানে মাংস রপ্তানি করা সম্ভব হবে ভাইয়া। আমরা সেই কথাটা শুনছিলাম আপনার কাছে, একটু গল্প শুনি যে আপনি তো 1995 সালে যদি বলি, 1995 থেকে এখন 2024 সাল, 30 বছরের যাত্রা। জি জি জি। আচ্ছা, এই 30 বছরে আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, তো নিচের মধ্যে তো সেটা রাখলে হবে না, সেটা কাকে কাকে দিচ্ছেন, কিভাবে জ্ঞানটা ছড়াচ্ছেন এবং কিভাবে ছাগলের খামারটা আপনি অন্যদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন? জি জি, এটা একটু শুনতে চাই। এটা প্রথমে বললাম যে তখন তো অনলাইন ছিল না, তখন একজন থেকে আরেকজন শুনতো, এভাবে আসতো। আর এখন আমি অনলাইনে দেখাই এবং 64 জেলায় আমি প্রতিদিন 20, 30টা 40টা ছাগল চিকিৎসা দিই, পরামর্শ, চিকিৎসা, বাচ্চা হয়েছে কি করব, এখন বাচ্চা হলো 3 মাস হলো, ছাগল হিট আসছে না, কি করব, আমি চিকিৎসা দিই। মানে আপনার এই অভিজ্ঞতাটা আসলে মানে পড়াশোনা করে হয়নি, এটা প্র্যাকটিক্যালি। এই সামনে যেটা আছে এটা কি? এটা যমুনাপাড়ি। এটা যমুনাপাড়ি, অর্থাৎ যে আমরা রাম ছাগল বলি। রাম ছাগল এক জিনিস, যমুনাপাড়ি এক জিনিস। যমুনাপাড়ি যেটা বাংলাদেশি রাম ছাগল যমুনাপাড়ি, সেটা লাল রঙের হয়, ওটা 2টা 3টা 4টা বাচ্চা দেয় ছোট। আর জেনুইন যমুনাপাড়ি যেটা, এটাই সেই যমুনাপাড়ি। আচ্ছা, এগুলা বাহিরের বিট, বাইরের বিট। জি জি, মানে ইন্ডিয়া থেকে আসে। জি জি, ইন্ডিয়া থেকে, রাজস্থান থেকে আসা। এই যে এটা যমুনাপাড়ি হামসা বলে, এই যমুনাপাড়ির মধ্যেই সর্বোচ্চ স্পেশাল বিট এটা যমুনাপাড়ি হামসা। এই যমুনাপাড়ি হামসা ছাগলগুলো খুবই কম দেশে। আচ্ছা, হ্যাঁ, এগুলোর বৈশিষ্ট্য, এগুলা খাসি হলে একটা কঠিন ওজন হয়, কঠিন স্বাস্থ্যবান হয়। ওই যে এই যে পাকিস্তানি নাগরা বিটল পাঠা দেখালাম না, নাগরা বিটল, জি, ওটা যদি খাসি করতাম আর ওকে যদি দানা খাবার দেওয়া হতো, ওটা তো এখন ওজন হবে 3 মণ, কিন্তু ওটা ওজন হয়ে যেত 5 থেকে 6 মণ। তখন হাঁটতে পারতো না, দেখতেন 2 পাশে ঝুলে পড়ছে মাংস। এখানে আর কি কি পাঠা আছে আপনার? এগুলো কি? এখানে তো এই যে সানিন বলে, এই যে সৌদিয়ান ছাগল, এগুলা এগুলো সৌদি আরব। হ্যাঁ, সামিগট বলে, সানিন বলে, দেখেন মাথা ভাঁজ, এই দেখেন মানে দেখতে তো সব আমাদের কাছে বিটলের মতোই লাগে। হ্যাঁ, চোখটা সাদা। এগুলো সৌদি আরবের ছাগল। জি জি, এটা এগুলা আপনার হচ্ছে বাগাতোতা বলে, ওই সাইডে আছে বাগাতোতা। এই যে বোয়ার আছে, ওই যে 12 বাড়ি ছাগল চায় না, এই ছাগলগুলো আমরা রাজস্থান থেকে কালেকশন করি, এগুলো 12 বাড়ি ছাগল বলে। এটা পুরুষ ছাগল। এই জাতীয় মা ছাগল আছে, এই মা ছাগলগুলো অনেক দুধ দিয়ে থাকে, অনেক দুধ দিয়ে থাকে। জি, মানে এটা মানে দেশের মতোই দেখতে। হ্যাঁ, কিছুটা বৈশিষ্ট্য দেখেন দেশের মতো। আচ্ছা, এই বৈশিষ্ট্যের মধ্যে কি কান ছোট? হ্যাঁ, কান ছোট, কিন্তু এই বারবারের প্রধান বৈশিষ্ট্য এদের কালার, এই যে সাদা হয়, সাদার মধ্যে ফোঁটা হয়, হরিণের মতো লাগে, আর অনেক স্বাস্থ্যবান, দেখেন অনেক ওজন। আমার পরামর্শ, আপনারা চাকরি পিছনে না ছুটে, দেশের আবহাওয়া ভালো, সোনার বাংলা, সোনার ফসল ফলে, সোনার আবহাওয়া, সুন্দর পরিবেশ, যা করা যায় আল্লাহ পাক সেটাই ফলাই দেয়, সোনা ফলাই। তাহলে এই দেশে যদি উদ্যোক্তা হয়ে আপনি খামারি হতে পারেন, মৎস্য চাষী হতে পারেন, তারপরে আপনি আমাদের সাথে একদিনে হন না, আমরা জিরো থেকে শুরু হইছে, জিরোতে শুরু, কিন্তু মন মানসিকতাটা ছিল এরকম যে কেন পারবো না। এখানে একটু আপনার পাশে সবজির ক্ষেত দেখতে পাচ্ছি, এই যে ছাগল এবং সবজি, আপনি কি এটা নতুন শুরু করেছেন শখের বশে? না, সবজিটা আসলেও কথা আছে হচ্ছে মায়ের কাছে প্রথম শিক্ষা বলি, সে যে সব হীরার কন্যাগুলি, আমরা তো কৃষক পরিবারের সন্তান।
না আর কৃষি না করলে ভালো লাগে কৃষি না করলে ভালো লাগে না, আর কৃষিটাই তো শুরু। আমার বাবা ছিল কৃষক, আমি ছাগলের বিষটা দিছি, এই দিয়ে মাদা তৈরি করছি। ছাগলের বিষটা দিয়ে মাদা তৈরি করে মাদার উপরে এই গাছের বীজ, ছাগলের ওই যে মলটা জি জি জি, ওটাই কাজে লাগতেছে, ওটা কাজে লাগতেছে। ওর উপরে আমি গাছ লাগিয়ে দিয়েছি, দেখেন গাছের চেহারা দেখেন। তার মানে এগুলো তো আপনার কোনো কেমিক্যাল দিতে হচ্ছে না, সার না, কোনো কেমিক্যাল না, কোনো রকম কেমিক্যাল না, শুধু ছাগলের বিষটা দিয়ে এগুলা মনে করেন গোবর সার আর কি, সেগুলো দিয়ে অর্গানিক হচ্ছে। জি জি, এগুলা হচ্ছে। এবং প্রতি সপ্তাহে আমি মনে করেন এখন 400-500 পিস মনে করেন এই জাতিলাও বিক্রি করি। যে জাতিলাও ধরেন 35-40 টাকা পিস পাইকারি সেল হয়। আর আমি 14 বিঘা ধান করছি, এটা 29 হাইব্রিড ধান। আমি ধান জমিনে সার দিই না, শুধুমাত্র এই ছাগলের যে গোবর সার হয় এগুলো একটা পালা দেওয়া থাকে, এগুলো খায় ওঠে যখন একদম সুন্দর একটা মানে কম্পোস্ট তৈরি হয়, তখন আমি জমিনে দিই। এবং এই অত্র এলাকার মধ্যে আমার জমিনের যে ধান উৎপাদন হয় অন্য জমিনে হয় না। ওনারা খালি বলে আপনি কি দেন, তাই আমি বলি যে আমি এই যে সার দিয়ে, আমি প্রাকৃতিক সার ব্যবহার করি, আমি তো এই কেমিক্যাল দিই না। আমরা শেষের দিকে চলে আসছি, আপনার কাছে লাস্ট প্রশ্ন করি। আপনি বলেছেন যে বাংলাদেশের সম্ভাবনা অনেক, বাংলাদেশের মাটি ভালো, বাংলাদেশের আবহাওয়া ভালো, এখানে রাখলেই সোনা ফলে। এই সোনার দেশের সোনার মানুষ এবং অনেকেই হতাশ হয়ে যাচ্ছে, এই দেশের একদম সাধারণ মানুষের জন্য আপনার পরামর্শটা? আমি প্রথম পরামর্শ দেব, অভিজ্ঞ শিক্ষিত ভালো জায়গা নির্বাচন করেন, ব্যক্তি নির্বাচন করেন আগে, তারপরে আপনি সেখান থেকে কিছু জিনিস নেন, পরামর্শ গ্রহণ করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আর যদি ব্যক্তি নির্বাচন করতে ভুল করেন, আপনি কাছে না যেয়ে দূরে থেকে অনলাইনে দেখে যারা মনে করেন চিটারি বাটপারি ফাঁদ পেতে রাখছে, হাটে বাজার থেকে নর্মাল ছাগলকে 100 বলতেছে, বিভিন্ন প্রতিষেধক দেওয়া না, রিজেক্ট যেগুলো বাচ্চা দিবে না, এগুলা কাটাই মাপে কিনে অনলাইনে পোষার মাপে লাভ করে বিক্রি করছে, এগুলা কিনলে তো আপনারা সফল হবেন না। আপনি যখন সফল হবেন না, তখন আপনার পাশে আরো 2জন দেখে ভয় পাবে, তখন তারা হুতাশ হবে, কি করি, তখন এটা একটা নেগেটিভ চিন্তা আসবে। জি, চীন দেশ থেকে কিছু ভাই আসছে, আপনার ঢাকাতে অফিস করছে, ওনারা বিটল ছাগল নিচ্ছে। বিটল ছাগল নাকি ওনারা চীন দেশে নিয়ে যাবে। আচ্ছা, বিটল ছাগল চীন দেশে নিয়ে যাবে, ওদের ভাষা বুঝতে পারি না, ওদের সাথে দোভাষী আসে। অলরেডি অনেক ছাগল নিছে। এই খাগড়াছড়ি বান্দরবন থেকে সেদিন এক ছোট ভাই আসছে, স্টুডেন্ট, ওনার নাম জিজ্ঞেস করছি, করছে মং সিং। আচ্ছা, সিং মং, এরা 2 ফ্রেন্ড আসছে ছাগল নেবে, এরা উপজাতি, এরা মনে করেন চাকমা বলি। এনারা ছাগল নিছে, নিয়ে যে খুব ভালো খাবার খাচ্ছে, খুব ভালো আছে। এভাবে ফোন করে জানাই, পরামর্শ দিই আমি, খুব ভালো। মানে আপনার এখান থেকে যে ছাগলটা নিয়ে যাব, আমি শুধু ছাগলটাই নিয়ে গেলাম না, পরামর্শ যখন লাগবে, যেভাবে লাগবে আপনি সেটা, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ যখন যেটা প্রয়োজন হবে আমি সেটা মোবাইল ফোনের মাধ্যমে পরামর্শ দিয়ে থাকি ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ভাই, আপনি অনেক দূর আগায় যান এবং আপনার হাত ধরে বাংলাদেশে উন্নত জাতের ছাগলের খামার আগায় যাক, সেই শুভকামনা থাকবে ইনশাআল্লাহ। ভাই আপনাকে অশেষ ধন্যবাদ, অনেক সময় মূল্যবান সময় দিয়েছেন এই জন্য, এবং দোয়া রাখি আল্লাহ পাক যেন এই বাংলাদেশে যেন কোনো বেকার না থাকে, আর আল্লাহ পাক যেন এই ছাগল দুম্বা মাছ চাষ সবজি চাষ এর উসিলা করে আল্লাহ পাক যেন রিজিকের ফয়সালা করে, আমাদের দেশে কেউ যেন বসে না থাকে। জি ইনশাআল্লাহ, মানে সুন্দর সোনার বাংলা যেন, সুন্দর সোনার বাংলা হবে ইনশাআল্লাহ ভাই। ওকে, ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম আনোয়ার হোসেনের সঙ্গে, শূন্য থেকে উঠে আসা এক দাপুটে যুবক, এক খেটে খাওয়া যুবক আনোয়ার হোসেন, যিনি শূন্য থেকে উঠে এসে এখন শুধু ছাগলের খামার, আমরা বলছি শুধু ছাগলের খামারই নয়, তিনি একজন সমন্বিত খামারি। মাছ চাষ, সবজি চাষ, ধান চাষ, অর্থাৎ কৃষির সবগুলো জায়গায় তার পদচারণা রয়েছে, এবং তিনি প্রায় 25টি পরিবারের লালন পালন করছেন। তার কথা হলো যে খামারি আপনারা হন, উদ্যোক্তা আপনারা হন, তবে তার আগে পরামর্শ নেবেন সঠিক মানুষের কাছে, এবং সঠিক পরামর্শ নেবেন। সঠিক পরামর্শ নিয়ে যদি আপনি সামনে এগিয়ে যেতে পারেন, তাহলে সামনের দিনে এরকম অনেক আনোয়ার হোসেন তৈরি হবে, যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বহু ধাপ, এবং একটা সোনার বাংলা গড়তে তারা সহযোগিতা করবে। আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এরকম আনোয়ার হোসেনের মতো সংগ্রামী যুবকদের প্রতি শুভকামনা জানিয়ে সেখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।